বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বা টেকনিক্যাল অ্যানালিসিসের কিছু বিষয় নিয়ে শেয়ার করব। দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস কিছু গ্রামার মানে, কিছু প্রিন্সিপাল মানে, কিছু রুলস মানে, কিছু হিস্ট্রি মানে, কিছু মুভমেন্ট প্যাটার্ন মানে, কিছু প্রাইস অ্যাকশন প্যাটার্ন মানে, অনেক কিছুই টেকনিক্যাল অ্যানালিসিস মানে, এবং এগুলো স্বতঃসিদ্ধ। কিন্তু এগুলো কিন্তু আইন না, এগুলো রুলসও না, এগুলো স্বতঃসিদ্ধ কিছু বিষয়। যেমন হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অথবা ট্রেন্ড ইজ ফ্রেন্ড, অথবা মার্কেট ডিসকাউন্টস। হ্যাঁ, যেমন বাজার সবসময় তার আগের 5 স্টপে যেতে চায়। বাজারের টার্গেট হচ্ছে তার অতীতের 5 স্টপ, অথবা 5 স্টপ ক্রস করে আরও সামনে। এই ধরনের কিছু জিনিস টেকনিক্যাল অ্যানালিসিসের ইনহিয়ারেন্ট স্বতঃসিদ্ধ কিছু নিয়ম আছে। এখন আমি যখন আপনাদেরকে বলি যে আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস মেনে আমি অ্যানালিসিস দিই, আমার বেসিস হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, তখন আপনারা হয়তো আস্থা পান বা কেউ আস্থা পান না। কারণ আমার অ্যানালিসিস সব খুব শিক্ষিত, খুব উচ্চ মার্গের লোকজন দেখেন এমন না, আবার খুব নিম্ন মার্গের দেখেন এমন না। এমনও অনেকে দেখেন যাদের এই টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে আস্থা নাই, টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে এটা বিশ্বাসও করে না, এটা ভাবতেও পারে না, এবং টেকনিক্যাল অ্যানালিসিসের বিরুদ্ধে কথা বলে। তো এই জন্য আমি প্রথম দিকে বলছি, আমি ইউটিউবে আসছি টেকনিক্যাল অ্যানালিসিসে যে বাজার চলে, বা টেকনিক্যাল অ্যানালিসিস যে বাজারের একটা অংশ, সেটা প্রমাণ করার জন্য। তা আসার পর আমি অনেকগুলো অ্যানালিসিস আপনাদেরকে দেখাইতে পারছি, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ, আরও দেখাইতে পারবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। তারই আলোকে, টেকনিক্যাল অ্যানালাইসিসের আলোকে আমি আপনাদেরকে ইন্স্যুরেন্সের একটা টার্গেট পয়েন্ট দেখাইছিলাম, এইটা 57 বা 58। এটা কেন টার্গেট পয়েন্ট? এটা টেকনিক্যাল অ্যানালিসিসের একটা টার্গেট পয়েন্ট, এটা হলো একটা টপ। এই টপে সে যাওয়ার চেষ্টা করবে, তার লাস্ট টপ। এই টপে যাওয়ার চেষ্টা করবে কারণ এটা তার ওই যে রাউন্ডিং বটম। কোথায় তুমি বোঝা যাও সবগুলো সুন্দর করে, একটা 5 মিনিট সময় নিয়ে বোঝা যায় সব টাকা। যেগুলো খুচরাগুলো আলাদাভাবে বোঝাই দাও, আর যেগুলো বান্ডেলগুলো আলাদাভাবে বোঝাই দাও, ঠিক আছে? ট্রানজিশনটা একটাই না? হ্যাঁ, একটু সময় নিলাম ব্যস্ততার জন্য। এখন দেখেন, এটা একটা পয়েন্ট, তাহলে এটা যদি হেড অ্যান্ড শোল্ডার, এটা একটা ক্লাসিক প্রাইস অ্যাকশন পয়েন্ট যদি বলি আমরা, তাহলে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন। কিন্তু আমি যদি শতবারও বলি, এই ইন্স্যুরেন্স যদি মুভ না করতো, ইন্স্যুরেন্সটা যদি এই রেজিস্ট্যান্সটা ক্রস করে উঠে না আসতো, আপনারা কিন্তু বিশ্বাস করতেন না। কারণ হচ্ছে সিইং ইজ বিলিভিং, ব্যাপারটা হলো এমন। কিন্তু আমি জানি ইন্স্যুরেন্স উঠবে, আমি যারা আমার সাথে টাচে আসে, যারা আমাকে টাচ দিছে, আমি তাদেরকে আজ থেকে 4-5 মাস আগেও ইন্স্যুরেন্স নিয়ে বসে থাকতে বলছি, ইন্স্যুরেন্স নেওয়াইছি।
কারণ আমার বিলিভটা আছে যে আমি জানি আমার কোন সেক্টর আগে আগাবে, কোন সেক্টর সবচেয়ে বেশি ভালো করবে সবার আগে। তো ঠিক সেই হিসেবে আজকে যদি আমরা ইন্স্যুরেন্সের অ্যানালাইসিসটা দেখি, ইন্স্যুরেন্সের টার্গেট কোথায় কোথায়, আপনারা তো আশ্চর্য হয়ে যাবেন আমি যে কথাগুলো মূলত বলতে যাচ্ছি এখন সেখানে আসতেছি। ইন্স্যুরেন্সের টার্গেট হলো একটা 82, জাস্ট আজকে এই কথাটাই বলে রাখলাম। ইন্স্যুরেন্সের একটা টার্গেট হলো 82, এটাই কিন্তু ফাইনাল টার্গেট না। আরেকটা টার্গেট হলো এই 57, এই 57 লেভেল, এটাও একটা টার্গেট, কনফার্ম টার্গেট দুইটা। তা আপনারা একটু চিন্তা করবেন খালি যে আমি যে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিছি বা ইন্স্যুরেন্স ভালো করবে বলছে, আমি কি টেক্সটাইল ভালো করলে বলবো না, টেক্সটাইল ভালো করবে বললে করা শুরু করলে বলবো না, বা টেক্সটাইল সবার আগে মুভ করলে আমি কি বলতাম না টেক্সটাইল সবার আগে মুভ করবে, যদি আমার রাডারে ধরা পড়তো, আমার অ্যানালিসিসে ধরা পড়তো। আর ধরা না পড়লেও তো অ্যানালাইসিস ওকে না, সুতরাং সেটা আলাদা কথা। এখন দেখেন ইন্স্যুরেন্সের এই দুইটা টার্গেট থাকতে আপনারা 30 টাকা, 32 টাকা, 34 টাকা এসব লেভেলের শেয়ারের প্রাইস নিয়ে, শেয়ার নিয়ে টেনশানে, চিন্তায়, অস্থির, মাথা খারাপ, আমাকে ব্লেম দিচ্ছেন, কারেকশান হলে শেষ হয়ে যাচ্ছেন, কারেকশান হলে ডুবে যাচ্ছেন। হ্যাঁ, দিস ইজ নট আসলে, ইট শুড নট বি ডান বাই দ্য পিপল হু আর ফলোয়িং টেকনিক্যাল অ্যানালিসিস। যারা টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করে না, টেকনিক্যাল অ্যানালিসিস জানেন না, বুঝে না, তারা এগুলা করবে, এসব আচরণ করবে। কিন্তু যারা টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করতেছে, একজন অ্যানালিসিস ফলো করে বা চার্ট ফলো করে, তারা তো এই 30, 32, 34 এগুলো তাদের জন্য বিষয় হবে না, হওয়ার কথা না, হওয়া উচিত না। কারণ কি? কারণ হলো তারা টেকনিক্যাল অ্যানালাইসিস কী, কেমন, কোথায়, কী করে তারা সব জানে, তাদের সব বুঝে, তাদের সব আন্ডারস্ট্যান্ডিং আছে, এই জন্য তাদের বিলিভ আছে। আপনি কি মনে করেন বিএনআইসিএল যে এক টানে 83 টাকা চলে গেল, হ্যাঁ 86 টাকা চলে গেল, এটা কি বিএনআইসিএল কি উইদাউট প্ল্যান ছাড়া গেল? এই সবার আগে যে বিএনআইসিএল এখানে গেল, তো বিএনআইসিএল কি গন্তব্য এখানে শেষ হয়ে গেল বা শেষ হয়ে যাবে? জাস্ট লজিক্যাল হবেন এবং প্র্যাকটিক্যাল হবেন। টেকনিক্যাল অ্যানালিসিস সবার জন্য না। আমি সবাইকে টেকনিক্যাল অ্যানালিসিস শিখাইতে চাই না, শিখার কথা বলি না, কারণ আমি জানি যে এখানে অনেকের মাথায় ধরবে না, ধরা যায় না। আমি যাকে তাকে যে রকম করে অফার দিয়ে 10,000, 6,000, 5,000, 8,000 এসব টাকার বিল নিয়ে, এসব টাকা কোর্স ফি নিয়ে আমি কোনো ধরনের অ্যানালিসিস কাউকে শিখাইতে রাজি নাই। কারণ আমি জানি যে অ্যানালিসিস শেখা সবার জন্য না। যার মধ্যে চরম আগ্রহ থাকবে, যার সাবজেক্ট ভালো থাকবে, যে পরিশ্রম করবে, যে ভিতরে ঢোকার চেষ্টা করবে এবং যে টার্গেট থাকবে, যে যার ডেডিকেশন থাকবে, তার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস শেখা। হ্যাঁ, এটা সে আস্তে আস্তে শিখতে পারে, দ্রুতও শিখতে পারে, নিজেও শিখতে পারে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারতে। এখন দেখেন আপনারা একটু বলেন, বিএনআইসিএল একটা টানে প্রথম মুভমেন্টে নিয়ে গেল 83 টাকা, 84, 86 টাকা এই লেভেলে। তো বিএনআইসিএল কি কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া ওইখানে গেল, টেকনিক্যাল সাপোর্ট ছাড়া ওইখানে গেল? আপনারা আমাকে আনসার দিবেন। আশা করি আপনাদের কাছে আনসার নাই। বিএনআইসিএল তো যে মুভমেন্ট দিছে, বিএনআইসিএল কী করবে এখনও বলা যাচ্ছে না। কীরকম বলা যাচ্ছে না? বিএনআইসিএল কারেকশান হবে, কারেকশান পরে কি সে 86 ক্রস করবে না? যদি বাজার 1 বছর ভালো থাকে, 1.5 বছর ভালো থাকে, বিএনআইসিএল কি বসে থাকবে? বিএনআইসিএলের আগের টপ কত? 150-এরও উপরে। তো বিএনআইসিএল কি টেকনিক্যাল অ্যানালিসিস রুলস রেগুলেশন অনুযায়ী, প্রিন্সিপাল অনুযায়ী, টেকনিক্যাল অ্যানালিসিসের প্রিন্সিপাল অনুযায়ী বিএনআইসিএল কি 100 পার করে 150 যাওয়ার টার্গেটের স্টক না? আপনারাই উত্তর দিবেন। মাত্র 3 মাসও তো হয় না ইন্স্যুরেন্সের মুভমেন্ট, 2 মাস হয়েছে, তাইলে ঠিক আছে। তো আমরা প্রেশার নাই এখানে, আগ্রাবাদে তো আগে লোকজন আসতো, এখন বলে আগ্রাবাদে আসে না। স্যার আমাদের এখানে তো রিসিভ ভালো হয়েছে, জানেন স্যার ৬৬ লক্ষ টাকা রিসিভ হয়েছে। মানে আপনি এখন ইয়ে কত রোহিত ভাইটা বুঝে দেন। স্যার নাস্তা করছেন তো না? করছি স্যার। এই যে দেখেন, আমি আপনাদেরকে এখানে একটা রাউন্ডিং বটন দেখলাম। তাহলে বিএনআইসিএল যদি যায়, এরপরে দেখেন, এরপরে এক টানে গেল গা 91
লিগেসি আপনার কি রিলায়েন্স ইন্স্যুরেন্স, এটা নিয়ে অনেকে পেরেশানি ছিল। লাস্ট অ্যানালিসিসটা দেওয়ার পরে ব্রেক ছাড়া মুভ করছে, এবং আমি নিজেও আশা করি না এরকম মুভমেন্ট, এই ধরনের মুভমেন্ট আশা কনফার্ম হওয়া যায় না কখনো আগে থেকে আমার মতে, জানি না অন্যকে হইতে পারে কি না। তো সেক্ষেত্রে আপনি কি লিগেসি আপনারা যারা রিলায়েন্স নিয়ে অপেক্ষা করতেছে, রিলায়েন্স নিয়ে টেনশন করতেছে, রিলায়েন্স প্রফিটে আছেন, ছাড়বেন কি না, ধরবেন কি না, আরে ভাই রিলায়েন্স তো 90 টাকা টার্গেটের শেয়ার না। আপনারা আমার অ্যানালিসিস দেখেন, সিদ্ধান্ত আপনাদের। আশা করি বুঝতে পেরেছেন, রিলায়েন্স কি 90 টাকার শেয়ার নাকি? গ্রিনডেলটা যেতে পারে না, গ্রিনডেলটা কি 70 টাকা 60 টাকার শেয়ার নাকি? পাইনিয়ার কি 68 টাকার শেয়ার নাকি? পাইনিয়ার 120, 30, 40, 50 কোথায় যাবে আপনি জানেন না। কারণ যাবে কেন হলে টেকনিক্যাল অ্যানালিসিসের রুলস, গ্রামার, প্রিন্সিপালস এগুলো মেনে যাওয়ার কথা। আমি যাওয়ার কথা বলবো, যাওয়ার সম্ভাবনা বলবো। আমি যাবে কনফার্ম দিতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব না। কারণ মার্কেট না চাইলে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা আসলে নাও যাইতে পারে, সেটা ভিন্ন কথা। নর্মাল টেকনিক্যাল অ্যানালিসিস, গ্রামার, প্রিন্সিপাল ইত্যাদি অনুযায়ী আপনি পাইনিয়ার ইন্স্যুরেন্স কত যাবে, আপনাদের ধারণা আছে পাইনিয়ার কত যাবে? দেখতে থাকেন। 100 অ্যানালাইসিস তো দিছি, যেটা শর্ট টার্ম। প্যারামাউন্ট তো আপনারা 90-র উপরে দেখবেন কমপক্ষে ইনশাল্লাহ। কারণ কেন যাবে, এই যে ইন্স্যুরেন্সগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের পাস রেকর্ড, পাস টপ, পাস রেকর্ড, পাস মুভমেন্ট, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তারপরে অন্যান্য রুলস মেনে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট ব্যবসা করবে। মার্কেট যে 4.5 বছর ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করে নাই, মার্কেট ব্যবসা করবে, আপনাকে ধরাই দিবে, মার্কেট প্রফিট করবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এর বেশি কিছু বলবো না। এই যে 82 দেখাচ্ছি, এই 82-র পরেও তো ইন্স্যুরেন্সের আরেকটা টার্গেট আছে, যেটা রাউন্ড নাম্বারকে কনফার্ম করে। এই রাউন্ড নাম্বারকে আমি কনফার্ম করে দিলাম। এই রাউন্ড নাম্বার যদি আমি টার্গেট দেখাই, ইন্স্যুরেন্সের টার্গেট 98 টাকা। 4টা ঘর, 1, 2, 3, 4, 5, 6 রাউন্ড নাম্বার, 6টা ঘর দিয়ে একটা রাউন্ড নাম্বার হয়েছে, এবং এই রাউন্ড নাম্বার অনুযায়ী ইসলামী ইন্স্যুরেন্সের টার্গেট হচ্ছে 98 টাকা, নট 82। তো এই যে এখন ধরেন আপনি যদি চান যে আমি পুরোবি সেল করি, আমি প্রফিট নিব, তারপরে কারেকশানের পর আবার নিব, সেটা আলাদা কথা। আপনি ফিনিক্স সেল দিবেন, সেল দিয়ে কারেকশন শেষে আবার নেবেন। এখন দেখেন আপনারা এশিয়া প্যাসিফিক বা এশিয়া ইন্স্যুরেন্স, এগুলা কি খুব বড় আকারে প্রাইস ডাউন গেছে? খেয়াল করেন, যাবে না, প্রাইস ছাড়বে না, কারণ তাদের টার্গেট আরও বড়, আরও সামনে যাওয়ার। এগুলো বুঝতে হবে, এগুলো আইকিউ খাটাতে হবে। একদিন শেয়ার কমতে দেখলে, 2 দিন কমতে দেখলে, 3 দিন কমতে দেখলে হতাশ হয়ে, ডিপ্রেসড হয়ে, প্যানিক হয়ে এই বাজারে আসাটা ভুল। যারা এই ধরনের করবে তাদের এই বাজারে আসা ঠিক না। ইন্স্যুরেন্স কেন, যে কোনো শেয়ারই হোক। আমি তো কতগুলো অ্যানালাইসিস দিছি, এই যে কালকে ওয়াইপিএল দিছি, কত পরে গিয়ে টার্গেটে হিট করছে, কিন্তু টার্গেটে হিট করবে সে। আমি যে মেজারমেন্ট দিছি সেটাকে মানবে সে, কিন্তু সে তার এই পথ যেতে গিয়ে অনেক সময় নিয়েছে এবং অনেক ধরনের কারেকশান হয়ে গেছে। এর আগে যখন এশিয়াটিক ল্যাব দিছিলাম, তখনও সে 3 টানে গেছে, অনেক কারেকশান হয়ে অনেক সময় নিয়ে, ঠিকই তখন ওই টার্গেটে গেছে 82। এরপরে তো আরও গেছে, আমি আর অ্যানালিসিস দিই নাই। আশা করি আপনারা টেকনিক্যাল অ্যানালিসিসের এই বিষয়গুলো বুঝতে পারছেন। আমি এখন দ্রুত একটা প্যারামাউন্টের একটা অ্যানালিসিস দিই, যাতে করে আপনারা ভাবতে পারেন যে বাজার অ্যানালিসিস মেনে চলে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স উঠে আসতে কোনো বাধা নেই। প্যারামাউন্ট আমি আপনাদেরকে আজকে ভিন্ন প্যাটার্নে, ভিন্ন ক্যাটাগরিতে অ্যানালিসিস দিব। আশা করি আপনাদের কাজে লাগবে। এখন আপনারা আমার অ্যানালিসিসটা এখনও পানি নাই। আমি যে অ্যানালিসিসগুলো দিছি সেগুলো তো কোনো অ্যানালিসিসই নাই ইন্স্যুরেন্সের। আমি যে আজকে কালকে একটা পুরোবির একটা অ্যানালিসিস দিছি 50 টাকা, সেই পুরোবি 50 টাকা যাওয়ার পরে আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ।
পূর্বে আমি 48, 42, 52 এগুলো সেল করে আসছি অতীতে অনেকবার। আপনারা তো হয়তো নতুন, আপনারা এগুলা ওইভাবে জানেন না। এইটা একটা প্যারামাউন্টের টার্গেট, মনে রাখবেন। এটা একটা প্যারামাউন্টের ক্লাসিক সি প্যাটার্ন দিয়ে মিড টার্ম টার্গেট বা মিড টার্ম রেজিস্ট্যান্স। এটা আরেকটা টার্গেট প্যারামাউন্টের। যেটা আগে দেখাইছি ওগুলো সব ভ্যালিড আছে, ওগুলো ভ্যালিড থাকবে। প্যারামাউন্ট ইপিএস কত দিয়েছে দেখছেন আপনারা? দেখে নিয়েন ইপিএস কত দিয়েছে, কেন দিছে। আপনারা কি মনে করতেছেন এগুলো সব খুব পারফেক্ট ইপিএস, খুব প্রিসাইজ ইপিএস বা খুব কারেক্ট ইপিএস? প্যারামাউন্ট ইপিএস দিছে 4.5 টাকার উপরে। এখন আপনারা বুঝবেন সামনে ইন্স্যুরেন্স কী কাকে বলে। শুধু একটা জিনিস মনে রাখবেন, বাজার ব্যবসা করবে, বাজার যতই টানবে ততই বাজারের ব্যবসা। বাজার কিভাবে ডিস্ট্রিবিউশন করে আপনাকে কি এখন বুঝতে দেয়? কিভাবে একুমুলেশন করে আপনাকে কি বুঝতে দেয়? বাজার এখন আর গ্রামার মানে না, একুমুলেশন, ডিস্ট্রিবিউশন, তারপরে প্রাইস ডাউন, এই তিনটা ফ্রেমে বাজার কোনো কিছু এখন খুব কম করে। 2-1টা শেয়ারে করছে, বাকিদের ক্ষেত্রে করে নাই। তো এই জন্য বাজারকে নিয়ে স্টাডি করতে হবে, বাজার কখন করে। এই প্যারামাউন্টের আজকে অ্যানালাইসিস দিলাম 101 টাকা, আগের 90 টাকাটাও ভ্যালিড আছে, বুঝতে পারছেন? আর হচ্ছে একটা 78 টাকা বা 79 টাকা, এইটাও ভ্যালিড আছে। প্যারামাউন্টকে আজকে আমি ক্লাসিক সিহর্স দিয়ে দেখাইছি, কথা বুঝছেন? আগে দেখাইছিলাম শর্ট টার্মে, অন্য মেজারমেন্টে, অন্য ইয়েতে। আমি তো সামনে আপনাদেরকে লং টার্ম অ্যানালিসিস দিব। তো লং টার্ম অ্যানালিসিস দিলে আপনাদের মাথা হয়তো নষ্ট হয়ে যাবে, এমন ব্যাপার। সেটা দিব তখনই যখন শর্ট টার্মগুলো মিট হয়ে যাবে। যেমন ধরেন কালকে আমি পূর্ব দিছি 50 টাকার, এরকম মানি ডবল আইটেম, এরকম মানি ডবল আইটেম অনেকগুলো হবে, অনেকগুলো হতে হবে। এবং আমি যে বলছি মার্কেট কনসেন্ট্রেশন হয়ে যেতে পারে, কনসেন্ট্রেটেড হয়ে যেতে পারে, সেটা এখনও ইনভ্যালিড হয় নাই। এবং আমি যে বলছি যে ইনশাল্লাহ হয়তো বাজার আরও 1 মাস, জুন মাসেও সাইডওয়ে বা কনসলিডেশনে থাকতে পারে, সেটার সম্ভাবনা এখনও আছে। কারণ কি, আমি যেই কারণগুলো আপনাদেরকে দেখাইছি সেই কারণই, আর নতুনভাবে কারণ বলবো না। এসব কারণ সবাইকে দেখায় না, এগুলো সিক্রেট অ্যানালিসিস। এগুলো অবশ্য বুঝবেও না সবাই, কিন্তু এরকম সিক্রেট অ্যানালিসিস সবাইকে দেখায় না। আমি দেখাইছি আপনাদেরকে কয়েকবার করে। এখন দেখেন প্যারামাউন্টের তাহলে নেক্সট রেজিস্ট্যান্স কত? নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে এভাবে যদি আপনি দেখেন 78 টাকা বা 79 টাকা। প্যারামাউন্ট 4 টাকার উপরে ইপিএস দিছে। প্যারামাউন্ট আমার সাজেস্টেড আইটেম, হ্যাঁ সাজেস্টেড আইটেম দেখেন মিলিয়ে গেছে। সাজেস্টেডই থাকবে, কোনো অসুবিধা নাই। এই দেখেন আলহামদুলিল্লাহ এভাবে দোনোটা প্যাটার্নে মিলে গেছে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, এইভাবে মিলবে অ্যানালিসিস। এটা যে প্যারামাউন্ট যে এখন একটা ওয়েল মেজার্ড, ওয়েল ক্যালকুলেটেড মুভমেন্টে আসে, আপনারা যদি না বুঝেন আমি আপনাদের তো বুঝাইতে পারবো না। এই যে দেখেন প্যারামাউন্ট এই মিডল বি পয়েন্ট থেকে আমি ফিবোনাসি রিট্রেসমেন্ট যখন ড্র করছি তখন 1.618 লেভেল, আর যখন আমি বর্তমান লেভেল থেকে ফিবোনাসি ড্র করছি তখন এটা 2.618 লেভেল, আর যখন বি পয়েন্ট এইখান থেকে যখন ড্র করছি তখন 1.618 লেভেল, আর বি পয়েন্ট এটা থেকে দেখালে 1 লেভেল ফিবোনাসি। একটা ওয়েল মেজার্ড, ওয়েল ক্যালকুলেটেড একটা মেজারমেন্ট আমরা পেয়ে গেছি প্যারামাউন্টের ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে 100 টাকা লেভেলের একটা টার্গেট এবং 78 টাকা লেভেলের একটা টার্গেট। এটা হচ্ছে মিড টার্ম অ্যানালাইসিস, এটা লং টার্ম না। সামনে তো আমি লং টার্ম অ্যানালাইসিস দিব, তখন আপনাদের তো মাথা ঠিক থাকবে না, মাথা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।